এখন শুনবেন অল ইন্ডিয়া রেডিওর ৯০ বছর উপলক্ষে একটি শব্দচিত্র, পুবের পড়শি। বহুজনের হিতে মিশে, বহুজনের সুরে ভেসে, অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও। সুরে থেকে সুরে, কান থেকে কানে, প্রাণ থেকে প্রাণে, এমনি করেই ভরিও অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিও। হাতটা বাড়ান দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা, বাড়ান বাড়ান, হ্যাঁ বাড়ান, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, হ্যাঁ 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 দাদা, হাতটা বাড়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আকাশবাণী কলকাতা। আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। ২৬শে মার্চ ১৯৭১ সাল, বেলা ২:১৫। আকাশবাণীতে কোনো সংবাদ, কোনো ঘোষণা আর কখনো এমনভাবে পরিবেশিত হয়নি। পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধ আরম্ভ হয়েছে। বিভিন্ন স্থানে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় ইস্ট পাকিস্তান রাইফেলস এবং পুলিশের সংঘর্ষ ঘটছে। কুমিল্লা, চট্টগ্রাম এবং অন্যান্য শহরে সেনাবাহিনী ও অসামরিক জনতার মধ্যে সংঘর্ষ চলছে। আর কোনো সংবাদ এমন করে হাতের মুঠো শক্ত করতে উদ্বুদ্ধ করেনি, এমন করে আক্রোশে ফেটে পড়তে উদ্বেলিত করেনি। পূর্ব বাংলার ভেতরের পরিস্থিতি গত ৪৮ ঘন্টায় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বিপ্লবী বাংলা বাহিনী বীর বিক্রমে একের পর এক মুক্ত অঞ্চল গড়ে তুলছে। ইতিমধ্যেই দিনাজপুর, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং সিলেট তাঁদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এসব স্থানে পাকিস্তানি সেনাবাহিনী বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছে। ওপার বাংলার মনের কথা এপার বাংলার কবির বুকে। ওপার বাংলার মনের আগুন এপার বাংলার তরুণ চোখে। সেই আগুনের ছোঁয়া হাতের পেশিতে পৌঁছতে ভারত সরকারের খুব বেশি দিন সময় লাগেনি। প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। हमारी जनता उसके लिए पूरी तौर से तैयार है। खतरा आए तो तैयार है, कठिनाई आए तो तैयार है। हमने दिखा दिया कि चाहे हम गरीब हैं, चाहे हम कमजोर भी हैं, चाहे हम अनपढ़ हैं, लेकिन बड़े से बड़ा बोझा हम उठा सकते हैं, अपनी ताकत से उठा सकते हैं। हमने दिखा दिया कि किसी की धमकी से हम नहीं डरते हैं, न कभी डरेंगे। পশ্চিম পাকিস্তানের নিপীড়নের কাহিনী চোখের কোল ভিজিয়েছে পড়শি দেশেরও। শরীরে হাজির না হয়েও পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ অসহায় বাঙালির মনে সাহস জুগিয়ে বুকের মাঝখানে এক আশার প্রদীপকে দুহাত দিয়ে আগলে রেখেছিল আকাশবাণী। পৃথিবীর কোনো দেশে কোনো স্বাধীনতা যুদ্ধে বেতারের এই ধরনের ভূমিকা, যেটা সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে,
এই রকম কোনো ভূমিকার কথা কিন্তু আমাদের জানা নেই অন্তত। ভবেশ দাস, আকাশবাণীর প্রাক্তন বার্তা সম্পাদক। একটা কথা কিন্তু প্রসঙ্গত বলা উচিত, সেটা হচ্ছে যে যখন এই যুদ্ধ চলছে তখন কিন্তু আমি আকাশবাণীর ভেতর ঘরের লোক নই। যৌবাণীতে অনুষ্ঠান করতে আসছি সেটা ভিন্ন কথা, কিন্তু আমি শ্রোতা, এবং পরবর্তীকালে যারা এই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সঙ্গে আকাশবাণীতে এসে আমার কাজ করার সুযোগ হয়েছে। তাদের মুখের কথা শুনেছি, তাদের লেখা পড়েছি, এবং প্রতিদিনই আমাদের এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা হতো বলে আমার এই জানার সুযোগ হয়েছে। যারা যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন তারা আকাশবাণীর প্রত্যেকটা অনুষ্ঠানের প্রতি কান পেতে আছেন শোনবার জন্য। শুধু আমাদের সংবাদ নয়, সংবাদ পরিক্রমা নয়, সংবাদ বিচিত্রা নয়, আমাদের গোটা বেতার কেন্দ্রের আকাশবাণীর যতগুলো অনুষ্ঠান সারাদিন ধরে হচ্ছে, ফলে অস্ত্র নিয়ে তারা যেমন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, কেউ কেউ কিন্তু ট্রানজিস্টার হাতে নিয়েও যাচ্ছেন। এইরকম অভিজ্ঞতা পর্যন্ত আমরা তাদের কাছ থেকে শুনেছি। প্রণবেশ সেন যেমন সংবাদ পরিক্রমা লিখতেন, উপেন তরফদার সংবাদ বিচিত্রা, এবং যুদ্ধক্ষেত্রের বিভিন্ন জায়গায় তিনি গিয়ে সমস্ত রেকর্ড করে এনে এখানে প্রচার করেছেন। আর দেবদুলাল বাবু সংবাদ পড়েছেন। কিন্তু দেবদুলাল বাবু একমাত্র নয়, আমাদের অন্যান্য যে অনুষ্ঠান হয়েছে অন্যান্য বিভাগের মধ্যে, বিশেষ করে যুববাণীও তখন খুব একটা বড় ভূমিকা পালন করেছে। ওপার থেকে যারা এসেছে এখান থেকে যুবকরা, যুববাণীতে এখানে কিন্তু তাদের আমন্ত্রণ জানিয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ আমরা বলতে পারি, তাতে উৎসাহিত হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। আমি এই যে বললাম ট্রানজিস্টার নিয়ে যুদ্ধক্ষেত্রে ঘোরা, এর মানে সবাই তাই করেছেন তা এমন নয়, কিন্তু যে সময় সময় এই অনুষ্ঠানগুলো হতো সেই সময় তারা শোনবার জন্য খুব ব্যাকুল হতেন, কেননা তারা কোনো খবর পাচ্ছিলেন না। পাকিস্তান ঢাকার রেডিও এমনভাবে দখল করেছিল যে সেখান থেকে অনুষ্ঠান করবার আর কোনো সুযোগ নেই, এবং তাদের কথাই যুদ্ধের খবর তারা কোনোভাবেই পাচ্ছিলেন না। ফলে কোন প্রান্তে কতটা যুদ্ধের অগ্রগতি ঘটছে, কে কেমন আছেন, তাদের আত্মীয় স্বজনরা কেমন আছেন, সব তথ্য আমাদের পাচ্ছেন আকাশবাণীর মাধ্যমে। আমরা যেভাবে তখন তথ্য সংগ্রহ করেছি, খবর সংগ্রহ করেছি, ফলে এই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রত্যক্ষ ভূমিকা আমরা পালন করেছি সেই সময়ে। পাকিস্তানের সামরিক অফিসার ঢাকা রেডিওতে গিয়ে অনেক সময় বলছে যে দেবদুলাল যেভাবে বলেন তোমরা সেইভাবে লিখতে পারো না, এরকম কথা বলা হচ্ছে। আবার আমাদের যুদ্ধ যখন শেষ হলো তখন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7 কোটি মানুষকে চাপায় রাখতে পারবো না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের দৃপ্ত কণ্ঠে স্বাধীন বাংলাদেশ ঘোষণার কথা, তাদের শপথ নেবার সংবাদ আকাশবাণী প্রথম সম্প্রচার করল। সেদিনই ইথার তরঙ্গে সখ্য তৈরি হলো পড়শির সঙ্গে। তারপর বাকিটাই ইতিহাস। তখন বিএসএফ এর পিআরও ছিলেন সমর বসু। আমাদের আকাশবাণী ভবনে এসে উনি, আমাদের বার্তা সম্পাদক তখন ছিলেন দীপেশ ভৌমিক, তাকে বলেন, এবং প্রণবেশ সেন উপেন তরফদারকেও বলেন যে তোমরা তৈরি হয়ে যাও, আজকে বাড়িতে ফেরা তোমাদের হবে না, কালকে একটা জায়গায় যেতে হবে, অর্থাৎ আজকে রাত্রিরই আমরা রওনা দেব। ফলে তারা তো আটকে পড়লেন অফিসে, এবং তারপরে তারা যাচ্ছেন তো যাচ্ছেনই, মাঝরাত্রিরে গাড়ি রওনা দিয়েছে। প্রেস ক্লাবের ওখানে গাড়ি রাখা ছিল, অন্যান্য সাংবাদিকরাও ছিলেন, কিন্তু বুঝতেই পারি আমরা যে রেডিওকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে। তো গিয়ে তারপরে দেখা গেল যে সীমান্তের ওপারে কুষ্টিয়া জেলায় মেহেরপুরের যে বৈদ্যনাথ তলা, সেইখানে আমবাগানে সমস্ত বাংলাদেশের নেতারা রয়েছেন, এবং সেইখানে শপথ গ্রহণের অনুষ্ঠান। সেখানে গিয়ে বুঝলেন, ওখানে অনুষ্ঠান হলো, এবং সেই দিনই কিন্তু ওই গানটা গাওয়া হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তেসরা ডিসেম্বর তারিখে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্রিগেডে এসে সভায় বক্তৃতা করছেন। সেই সময় হঠাৎ করে তিনি খবর পেলেন যে পাক বাহিনী আমাদের পাঠানকোট, আম্বালা, অমৃতসর, আগ্রা এরকম কয়েক জায়গায় বম্বিং করেছে। এবং এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে সেই দিনই দিল্লিতে চলে যান, এবং সেই সন্ধ্যায় দিল্লিতে চলে গিয়েই তারপরে রাত্রিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এবং দেওয়ার পরে সেটা অনুবাদ করে আমাদের এখানে প্রচার করা হয়। সেই দিনই
area only. Pakistan was very active. রোজই বোম্বার্ড করতো আমাদের যে পজিশন গুলো ছিল, তারপরে সব বোম্বার্ডমেন্ট করে দিয়ে যেত। প্রাক্তন সেনাকর্মী কর্নেল দীপেশ লাহিড়ী। আমার ছোট 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 ইয়ে রয়েছে। আমরা একটা আমাদের ওই ঘরের মধ্যে হেডকোয়ার্টার করছিলাম, ওদের একটা ছেলে এসে আমি যখন ট্রানজিস্টার শুনতাম ও শুনতো। আমার বিগেস্ট ইয়ে হচ্ছে ওখানে আমি একটা জায়গায় ছিলাম যাকে বলে নেস্ট, একেবারে মানে হেড অফ দ্য ডিফেন্স। তো ওখানে পাকিস্তানিরা আসতো, এসে আমাদের উপর গলা ফায়ারিং করতো, সো দ্যাট উই রিটার্ন, সো দ্যাট দে ক্যান মেক আউট কি আছে, বাট উই নেভার রিটার্ন। তো একদিন আমার যে গানার ছিল না, সে একজন বাঙালি অফিসার ছিল আইকে। তো একদিন খুব বোম্বার্ডমেন্ট হচ্ছে, এদিক থেকে পাকিস্তান বোম্বার্ডমেন্ট করছে, ওদিক থেকে আমরা বোম্বার্ডমেন্ট করছি। তো আই কেম আউট অফ দি বাংকার এন্ড আই সেড, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করি দান, হয় না বন্ধু আইকে আমার কলার দেবো স্যার, অনেক কবিতা হয়েছে, চলুন ভেতরে। আমার ফ্যামিলি যখন ছিল মেরঠে, ওরা রেডিওতে শোনার চেষ্টা করতে কি হচ্ছে খবর, আর কতটুকু বুঝতে পারতো কতটুকু বুঝতে পারতো না। The voice of not one but a million, Muzibur singing the fill and the thrill the sky with the echoes ringing. Bangladesh, my Bangladesh, Bangladesh, my Bangladesh. আমার দিনটা পরিষ্কার মনে আছে, ডিসেম্বর ৭১। বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি, হওয়ার মুখে। আকাশবাণীর প্রাক্তন ঘোষিকা রত্না সেন। ২:২৬ ইংলিশ ওয়েদার পড়ার জন্য আমি স্টুডিও কলকাতা কয়ে ঢুকলাম। দেখি গৌরীদি পার্থদা বসে আছে আর ফেলা পাচ্ছে। তো আমি আমার ইংলিশ বুলেটিনটা নিয়ে মাইক্রোফোনের সামনে বসে আছি। হঠাৎ দরজাটা খুললো এবং তখন আমি জানতাম না উনি স্টেশন ডিরেক্টর দিলীপ সেনগুপ্ত ঢুকলেন এবং ওনার সঙ্গে ৩-৪ জন ফুল ইউনিফর্ম পরা ফর্ট উইলিয়াম থেকে আর্মি অফিসার, তারাও ঢুকলেন। তো ঢুকে তখন দিলীপ সেনগুপ্ত গৌরীদি পার্থদার দিকে তাকিয়ে বলল, এখন কি হবে, কি অনুষ্ঠান? তখন আমার দিকে তাকিয়ে বললেন যে ও ইংরেজিতে ওয়েদার পড়বে। উনি আমার হাত থেকে তখন বলছেন, না ওয়েদারটা পড়তে হবে না, আপনি এইটা পড়ুন। টাইপ করা শিট আমার সামনে দিয়ে বলল, এইটা আপনি পড়ুন। তা আমি তো বুঝতে পারছি না কি ব্যাপার, টেবিলের তলায় পা কাঁপছে। যাই হোক, আমি ওটা নিয়ে ফার্স্ট লাইনটা দেখলাম, জেনারেল স্যাম মানিকশ'স আলটিমেটাম টু জেনারেল নিয়াজি অফ দ্য পাকিস্তান ফোর্সেস, ওইটা আন্ডারলাইন করা ছিল। তো ওটা আমি আস্তে আস্তে পড়ার সময় তখন ব্যাপারটা মোটামুটি বুঝতে আরম্ভ করলাম যে কি পড়তে হবে। তারপরে আমি পড়তে আরম্ভ করলাম এবং পড়তে পড়তে আমার ভেতরে যত আবেগ, রাগ, বেদনা, একটা সেই ধরনের ফিলিং আমার মধ্যে জাগতে আরম্ভ করলো এবং সেইভাবে আমি পড়লাম। পড়ার পর উনি তখন আমার হাত থেকে নিয়ে ওরা বেরিয়ে গেল। আমার ওইটুকুনি মনে আছে, গৌরীদি এসে পেছন থেকে আমাকে জাস্ট জড়িয়ে ধরলো। তারপরে স্টেশন ডিরেক্টর পার্থদাকে ডেকে পাঠালেন, বললো যে আমার ভয়েসে যেন রেকর্ডিংটা করা হয়। 10 দিন ধরে রবীন্দ্র নজরুলের গানকে সঙ্গী করে এপার বাংলার বেঁধে রাখা গান প্রতিদিন সঞ্জীবনীর মতো বাঁচিয়ে রেখেছিল ওপার বাংলার লক্ষ মানুষকে। কোন থেকে এসছে? যারা যত বড় গরিব কি হয়েছিল বলো? বের করে যাচ্ছে। আচ্ছা, তারপর মেঘে গুলি সব ফাঁকে দিকে সব লাইন ধরে দাঁড়ায়। কত আপনার কে গেছে? আমার গেছে, ধরুন জামাই গেছে, আর সব ঘরে ঘরে আপনার ঘর থেকে নিয়েছে। তোর বাবা সে পাটে পাটে দেখলি আর থাকে না, গা থর করে কাঁপে। এইরকম নিজে হারাস এরকম করে গুলি ধরে রেখে দিয়েছে আর ঘর থেকে খিল ভেঙে দালান ভেঙে সব টেনে বের করে আসতেছে, হাত ধরে লাইন ধরে যাও। আমার 13 বছর সব মিলিয়ে দেবে।
7.5 কোটি মানুষের নিরস্ত্র প্রতিরোধ ভেঙে পড়ল মধ্যযুগীয় ধর্মান্ধ পশু শক্তির হিংস্র নখরাঘাতে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশীর চোখের জলে বুকের রক্তে ভেসে গেল সীমান্তের বেড়া। শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ আসতে লাগলেন আমাদের সীমান্ত অঞ্চলে। পৃথিবীর ইতিহাসে আর কখনো এত অল্প সময়ে এত বেশি সংখ্যক শরণার্থী সমাগম ঘটেনি। একটু ফ্যান দিবা, কতদিন কিছু খাই নাই। हमने यहाँ भारत में भी 3 वादे किए थे अपनी जनता से। প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। पहले ये कि जो शरणार्थी यहाँ आए हैं वो सब वापस जाएंगे। दूसरा ये कि हम हर तरह से मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे। और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। ওপার বাংলার লক্ষ লক্ষ মানুষ শুধু পরনের কাপড়টুকু সম্বল করে এপার বাংলায় উঠবাস্ত। ধীরে ধীরে বদলে যেতে লাগলো এই বাংলার জনবসতির কাঠামো। আমার বলার নাই, আমার মায়া আছে না, কোনো অমানি হয়েছে না, কোনো ব্যাহত হয়েছে আমি বলতে পারি না। জায়গা যদি যাইতে পারি দেখতে পাইলে বলতে পারি। আমাদের পুরুষ ছেলে বলতে আমাদের ঘর সংসার করে খাওয়াবে এমন একটা নেই। সব ছোট 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 8টা খাওয়ার দুটো মাইকে এই 3টে নেই। আমাকে যেন এখন দুটো খুঁটে এনে খাওয়াবে, আমাদের মুখে বাল বাচ্চার মুখে দেবে এমন আমাদের ফোন তো নেই। রেডিও পাকিস্তান তখনও বলে চলেছে সব ঠিক আছে, পূর্ব পাকিস্তানে সব কিছু স্বাভাবিক। কিন্তু আকাশবাণীতে তখন উচ্চারিত হচ্ছে সত্যের কণ্ঠস্বর। রেডিওর অনুষ্ঠানে সাধারণ কথা ছাড়াও আনাজ কানাজ ভরে থাকত কবিতা, বক্তৃতা, নাটক, গান, কার্টুন আর এক মরণপণ লড়াইয়ে মাটি কামড়ে থাকার প্রতিজ্ঞার কথা, যা প্রতিদিন সম্প্রচার করত আকাশবাণী। রেডিও কার্টুন কিন্তু আমি বলবো যে এটা একমাত্র ভারতীয় বেতারে শুধু নয়, বোধহয় বিশ্বে বেতার সম্প্রচারের ক্ষেত্রে একটা বড় রকমের উদ্ভাবন। ভবেশ দাস, আকাশবাণীর প্রাক্তন বার্তা সম্পাদক। একদিনের কার্টুনে এরকম আমরা শুনলাম যে রেডিওতে বলা হচ্ছে আকাশবাণী কলকাতা, এখন রেডিও কার্টুন বলে তারপরে 40 থেকে 45 সেকেন্ড একদম কোনো কথা নেই, পজ। এইটার পরে বলা হলো যে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইয়াহিয়া খানের কাছে যে কৈফিয়ত তলব করেছিলেন তার জবাবে এই নৈশব্দ রাওয়ালপিন্ডি থেকে রেকর্ড করে আনা হয়েছে। ফলে একটা নৈশব্দ কীরকম বাংময় হয়ে উঠতে পারে, কীরকম বিদ্রুপ এবং শ্লেষ মিশিয়ে হতে পারে, এটার তো কোনো লিখিত রূপ হয় না। সেই উদ্ভাবন কিন্তু সেই সময় হয়েছে। এছাড়া অন্যান্য যা উনি লিখিতভাবে তার মধ্যে গানের ব্যবহার করেছেন, নাটকের ব্যবহার করেছেন, 2-3টে চরিত্র এনেছেন, কিন্তু কোনোটাই দেখা গেছে যে 2.5 মিনিটের বেশি নয়। তার মধ্যে আমাদের মহাভারতের কাহিনী নিয়ে এসছেন, কখনো সময় পুরাণ নিয়ে এসেছেন, নিয়ে এসে যাকে আমরা বলি যেখানে রূপক নাট্যের ঢং, সেই ঢঙে প্রচার করেছেন এবং মানুষ এটা এত ভালোভাবে নিয়েছেন। আমাদের বেতার জগতের পাতা খুললে দেখা যাবে প্রেমেন্দ্র মিত্র, আব্দুল জব্বার, বাণী রায়, কবি মনীন্দ্র রায়, এরা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করে চিঠি লিখছেন, সবিনয় নিবেদনে তার উত্তর দিতে হচ্ছে। রাত দিন সেই যুদ্ধের খবর, খবরের মধ্যে খবর বেছে বেছে এনে ওপার বাংলায় পৌঁছে দিয়েছেন আকাশবাণীর প্রণবেশ সেন, উপেন তরফদার, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়েরা। কিন্তু ওরা শরণার্থী হয়ে এসেছিলেন, হেরে গিয়ে নয়, বিজয়ী হয়ে দেশে ফিরবেন বলে। এদের কেউ কলেরায় আক্রান্ত, কেউ অপুষ্টিতে, কেউ বার্ধক্যে চলৎশক্তিহীন, কারো বা দেহে মেশিন গানের গুলির দগদগে ঘা। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তবু ওদের কণ্ঠে উচ্চারিত বিশ্বের যে কোনো ভাষার সেই পবিত্রতম শব্দটি স্বাধীনতা। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি
বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। এই যে কাতারে কাতারে মানুষ আসছেন সীমান্ত পেরিয়ে, এবং এটা মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে হয়তো বেশি, কিন্তু এরা এসেছেন ত্রিপুরায়, এরা এসেছেন মেঘালয় সীমান্তে, এরা এসেছেন অসমে। ভবেশ দাস, আকাশবাণীর প্রাক্তন বার্তা সম্পাদক। ফলে তাদের নিয়ে অনুষ্ঠান নিয়মিতভাবে করতে হয়েছে। আর সত্যিকারের প্রকৃত চিত্র পেতে গেলে তো সেই শরণার্থীদের কাছেই যেতে হবে। আমাদের শরণার্থী বলে শুধু নয়, মানে ওরা কি ছবি ওখানে দেখে এসেছেন, কি ছবি পাচ্ছেন, তাদের আত্মীয় স্বজন কোথায় আছেন, অঝরে কাঁদছে তারা, এবং তারা সেই সমস্ত বর্ণনা দিচ্ছেন একেবারে ছবির মতো করে, সেইটা আমরা রেকর্ড করছি। রেকর্ড করে প্রতিদিন সংবাদ বিচিত্রায় শোনানো হচ্ছে, এবং অন্যান্য প্রোগ্রামের সেকশনও দিয়ে দেওয়া হচ্ছে, যে আমরা হয়তো সংবাদে পুরোটা ব্যবহার করতে পারছি না, এরকম অনেক অনুষ্ঠান দেওয়া হচ্ছে। অনেক অনুষ্ঠান এরকম আছে যে তাদের রেকর্ড করে আনা হয়েছে শরণার্থী শিবির থেকে, যেটা সংবাদ বিচিত্রায় ব্যবহার করা হয়েছে, ওরাও আবার সেখান থেকে নিয়ে ব্যবহার করলেন। ফলে আমাদের এই যে এত মানুষের ওপর যে নিগ্রহ, অত্যাচার এবং মেয়েদের সম্মানহানি থেকে আরম্ভ করে শিশুর চোখের সামনে বাবার মৃত্যু, মায়ের মৃত্যু, এই সমস্ত যে দেখার চিত্র, সেটা ওদের ছাড়া কার কাছ থেকে আমরা পাবো? সুতরাং সেইটা, আর নতুন নতুন করে শরণার্থীরা আসছেন, আরও নতুন নতুন করে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, আপনারা জানবেন যে সেই সময় কিন্তু আমরা যে এত সক্রিয়ভাবে বাংলাদেশের পাশে ছিলাম, সেইটা কিন্তু চীন এবং আমেরিকা খুব ভালোভাবে নেয়নি। কিন্তু মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডি এসেছিলেন আমাদের এই শরণার্থী শিবিরে, এবং তিনি এসে যে ছবি দেখেছেন, এই সমস্ত শরণার্থীদের যে দুর্গত চিত্র দেখেছেন, সেখানে তিনি বলছেন এই কথা যে আমাদের প্রেসিডেন্টের এসে এখানে দেখা উচিত যে দুর্গত মানুষরা কি অবস্থায় আছেন এবং কি অত্যাচার তারা করেছেন। সেটা আমরা রেকর্ড করছি, সেটা আমরা শোনাচ্ছি। এবং তিনি শরণার্থী শিবির ওইখানে দাঁড়িয়েই বনগাঁ সীমান্তে যে শরণার্থী শিবির, এমনকি এই কথা বলছি সল্টলেকেও বেশ কিছু শরণার্থীরা এসেছিলেন, কারণ তখন এত বাড়িঘর ওঠেইনি। ফলে এইটা আমরা প্রতিদিন রেকর্ড করে এনে কিন্তু শোনাচ্ছি। এবং সেখানে যে তিনি প্রেস কনফারেন্স করছেন, এডওয়ার্ড কেনেডির কথা বলছি, তিনি যে প্রেস কনফারেন্স করছেন সেইটা পর্যন্ত এখানে প্রচার করা হচ্ছে। এবং যেখানে তিনি ইংরেজিতে বলছেন, সেখানে আমরা বাংলায় হয়তো তা ডাব করে বা ভয়েস ওভার দিয়ে সেটা আমরা বাংলা করে দিচ্ছি। চট্টগ্রামের কালুরঘাট আর ত্রিপুরার বাগাফার শালবাগানে মুক্তিকামী মানুষের সম্প্রচার করার অধিকারটুকুও কেড়ে নিয়ে দুটো অস্থায়ী বেতার কেন্দ্রকে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী গুঁড়িয়ে দিয়েছিল। ততদিনে ওপার বাংলার মানুষ বুঝে গেছেন, আমাদের এমন একজন বন্ধু চাই যে ক্ষুধায় অন্ন দিতে না পারুক, মনে সাহস দিতে তার জুড়ি নেই। তৈরি হল দক্ষিণ কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেখান থেকে ওপার বাংলার পেশাদারী শিল্পী ছাড়াও তাদের ব্যথার কথা শোনানোর এক নতুন ব্যবস্থা, যার সঙ্গে জুড়ে গেল আকাশবাণী, কখনো কারিগরি সহায়তা, কখনো সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের এক অলিখিত অঙ্গীকার নিয়ে। অবশেষে বঙ্গবন্ধু পৌঁছলেন তার সোনার বাংলায়। প্রিয় নেতাকে কাছে পেয়ে বাংলাদেশের মানুষের মনে বাঁধ ভাঙা খুশির যে জোয়ার বয়ে গেল, তার বিবরণ ঢাকা থেকে টেলিফোনে জানালেন আকাশবাণীর বিশেষ প্রতিনিধি শ্রী অরুণ রায়। ঢাকা প্রত্যাবর্তন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত। গত 9 মাস ধরে বাংলাদেশের মানুষ যে মহান নেতার বাণীকে সফল করার জন্য রক্ত দিয়েছে, অত্যাচার ও অবিচার সহ্য করেছে, আজকে তাকে তাদের মাঝে ফিরে পেয়ে তারা আনন্দে আত্মহারা। কোন দেশের স্বাধীনতা আন্দোলনে ইন্ধন যোগাতে এবং সক্রিয় ভূমিকা নিতে একটি রেডিওর অবদান পৃথিবীর সম্প্রচারের ইতিহাসে সম্ভবত কোথাও নেই। আকাশবাণী সেখানে চিরকাল এক বিরল দৃষ্টান্ত হয়ে থেকে গেল। Our two countries, India and Bangladesh, are bound in firm friendship, and both the nations are dedicated. ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরি।
to the principles of democracy, secularism and socialism. I wish you and the people of Bangladesh Godspeed in your efforts. আমি তোর জন্ম সহোদর, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আমি তোর জন্ম সহোদর, সংগ্রামে শান্তিতে হাসিতে কান্নায়, রবীন্দ্র নজরুলে এবং অ আ ক খ বর্ণমালার বর্ণাঢ্য পতাকার নিচে। আমি তোর জন্ম সহোদর, ঘরের দাওয়ায় লক্ষ্মীর পায়ের ছাপ দেখার আকুল আকাঙ্ক্ষা, পীরের দরগায় মঙ্গলার্থীর প্রদীপ জ্বালানো। তুমি আছো তাই আমি আছি, আমি আছি তাই তুমি আছো। এ এক আশ্চর্য আবিষ্কার তোমার আমার সকল মানুষের জন্য। শুনলেন অল ইন্ডিয়া রেডিওর ৯০ বছর উপলক্ষে শব্দচিত্র পুবের পড়শি। লেখনে শশাঙ্ক ঘোষ, গ্রন্থনা দেবাশিস বসু। কর্নেল দীপেশ লাহিড়ির সাক্ষাৎকার সৌজন্যে জয়িতা ভার্মা সরকার। সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায় ও জন্মেঞ্জয় বসু। প্রযোজনা সুচিস্মিতা গুপ্ত।